হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে আমার হাতে যে বইটা ধরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বইটা আমি অলরেডি পড়া শুরু করেছি, কারণ এটার মধ্যে বুকমার্ক দেওয়া আছে। এই বইটার ব্যাপারে যদি আমি একটু ছোট্ট করে বলি, এই বইটা হচ্ছে এমন একটা বই যেটা আমি বহুদিন পর খুব যত্ন করে পড়ছি, এবং প্রতিটা চ্যাপ্টার যখন পড়তে বসছি আমার কাছে লাগছে এই বইটা যেন আমি বহুদিন ধরে পড়তে পারবো। আর আমার কাছে মনে হচ্ছে যে এই বইটাকে আরও কত আলতো করে ধরা যায়, আরও কত মায়া করে ধরা যায়, আরও কত যত্ন নিয়ে এই বইটাকে পড়া যায়। এখন ভাবতে পারেন যে কি এমন বই যেটার জন্য এত আমি মাখো মাখো আদর আদর কথা বলছি। বেসিক্যালি এই বইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে যে কোথাও এই বইটার একটা নিজস্ব হিলিং পাওয়ার আছে। এই বইটার ব্যাপারে অনেক কিছু বলে ফেললাম, কিন্তু বইটার নামটা বলিনি। বইটা হচ্ছে দ্য 40 রুলস অফ লাভ। বইটার নাম আমরা অনেকেই হয়তো শুনেছি, এবং এই বইটাকে আমরা অনেক জায়গায় হয়তো দেখেছি। বইটার যিনি রাইটার তার নাম হচ্ছে এলিফ শাফাক। উনি হচ্ছেন একজন টার্কিশ রাইটার, যিনি কিনা এখন ইংল্যান্ডে আছেন এমন কিছু একটা। বইটাও সম্ভবত 2008 সালে লেখা। বইটা আমার হাতে এসেছিল 2020 সালে, কিন্তু কোনো একটা অজানা কারণে বইটা আমার বইয়ের তাকে ছিল, বইটাকে আমার পড়া হয়নি। এখন এসে মনে হচ্ছে যে বইটা যদি আরও আগে পড়তাম তাহলে হয়তো ভালো করতাম। আর অন্যদিকে এটাও ফিল হচ্ছে যে এই বইটা পড়ার উপযুক্ত সময় মনে হয় এটাই ছিল, কারণ যা হয় ভালোর জন্য হয়। এই বইটার বেসিকলি যদি সামারি টানতে চাই, আমি সেই কাজটা মোটেও করতে চাচ্ছি না, কারণ এই বইটা তো ম্যাজিক্যাল একটা বই। আমার কাছে মনে হচ্ছে যে এই বইটার আলাদা আলাদা কোটেশন নিয়ে আসলে ভিডিও বানানো উচিত, যে আমার কোন কোটেশনটা ভালো লেগেছে, কেন লেগেছে, প্রত্যেকটাকে এক্সপ্লেন করা খুব জরুরি। আর আমি যদি পুরো বইটাকে ওই রকম স্টোরি রিভিল করে দিই, আমার কাছে মনে হয় বইটা আসলে সেটা ডিজার্ভ করে না। তাই আজকের এই ভিডিওটা দিয়ে শুরু করছি। আমি এই কয়েকটা পরপর ভিডিও করার চেষ্টা করব এই বইটার উপর, এবং এই বইটার কোন জিনিসগুলো আমাকে টাচ করে গেছে, কেন করেছে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। আমি জানি যে আমাকে কি টাচ করলো না সেটাতে আপনাদের কারো কিছু যায় আসে না, কিন্তু হয়তো এই বইয়ের কোটেশনগুলোতে আপনারা নিজেদেরকে খুঁজে পাবেন, এবং সামহাও আপনারা যদি আপনাদের লাইফে কোনো একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যান, কিংবা লাইফে কোনো কিছু ঠিকঠাক যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি যদি আপনাদের মনে হয়, হয়তো এই বইয়ের কোনো একটা কোটেশন আপনাকে একটু হলেও স্বস্তি দিবে। প্রথমেই আমি যে সেন্টেন্সটা পড়ে শোনাতে চাই সেটা হচ্ছে, সাবমিশন ইজ এ ফর্ম অফ পিসফুল অ্যাকসেপ্টেন্স অফ দ্য টার্মস অফ দ্য ইউনিভার্স, ইনক্লুডিং দ্য থিংস উই আর কারেন্টলি আনএবল টু চেঞ্জ অর কম্প্রিহেন্ড। আমি যদি এটার অর্থটা একটু দাঁড় করানোর চেষ্টা করি নিজের মতো করে, তাহলে এখানে আমি দুটো জিনিসকে খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে সাবমিশন শব্দটা, আরেকটা হচ্ছে আনএবল টু চেঞ্জ অর কম্প্রিহেন্ড, এইটুকু অংশটা। কেন এটা জরুরি? কারণ হচ্ছে এখানে বলতে চাচ্ছে যে অনেক সময় একসেপ্ট করে ফেলাটা, যে নিজেকে নিজে সাবমিট করে দিলাম ইউনিভার্সের হাতে, ইউনিভার্স যেরকম করে এরকম চাচ্ছে, আমি সেরকম মেনে নিচ্ছি। যে মেনে নেওয়াটা আসলে অনেক জরুরি। কেন? কারণ আমরা আমাদের হাতে অনেক সময় এমন কিছু আবিষ্কার করি আমাদের লাইফে, আমাদের জীবনের হাতে, যেগুলো কিনা আমরা চেঞ্জ করতে পারি না, কিংবা আমরা বুঝতেই পারি না কেন ঘটছে। সো এরকম কিছু জিনিস যখন হয় আমাদের সাথে, তখন সাবমিট করে দেওয়াটা নিজেকে ইউনিভার্সের এইসব যে টার্মস, ইউনিভার্স যা চাচ্ছে তার মধ্যে নিজেকে বিলীন করে দেওয়াটা, এটাই বোধহয় বেশি জরুরি বা বেশি সমীচীন। কারণ যখন আপনি টানাপোড়েনে থাকবেন, ইউনিভার্সের সাথে ফাইট করবেন, তখন সেই ফাইটটা অনেক বেশি কষ্টকর হবে, কারণ আপনাকে অনেক টানা হেঁচড়া করতে হবে। দেখা যাবে যে পৃথিবীর অনেক বাজে বাজে জিনিস, বাজে বাজে এক্সপিরিয়েন্স আপনাকে টানা হেঁচড়া করতে করতে আপনাকে আসলে দুর্বল করে দিচ্ছে। কিন্তু আপনি যদি দুনিয়ার নিয়মে নিজেকে বিলীন করে দেন, তাহলে দেখা যাবে যে কোথাও কোনো টানাপোড়েন নাই, কোথাও কোনো আসলে ওইরকম যুদ্ধ বিগ্রহ নাই, নিজের সাথে নিজের লড়াই নাই, নিজের ভিতর নিজের বাঁচার যে যুদ্ধ সেটা নাই। সব কিছু পিসফুল হয়ে যাবে, এবং আপনার কাছে মনে হবে যে দুনিয়া যেভাবে চলছে, দুনিয়া আমাকে যা দিচ্ছে তা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই হয়তো ওয়াইজ। তো এই ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছে। আমি জানি না, আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই লাইনটাকে। হয়তো আপনারা যখন পড়বেন, আপনারা হয়তো অন্যভাবে জিনিসটার মিনিংটা খুঁজে পাবেন। এবং এখানে কিন্তু একটা বইয়ের বা একটা রাইটারের যে কোনো একটা লেখার সার্থকতা, যে এক একজন পাঠক আসলে এক একভাবে দেখে, একই জিনিস বহু লোক বহুভাবে দেখে। আমি পরের যে সেন্টেন্সটা সেটা একটু পড়ে শোনাবো। এই সেন্টেন্সটা নিয়ে আমি একটু বেশি কথা বলবো, কারণ এই সেন্টেন্সটার সাথে আমার একটা
স্মৃতি জড়িত আছে। এখন আপনি ভাবতে পারেন যে বইটা আমি পড়া শুরু করেছি কেবলই, কিন্তু এখানে আমি এমন একটা সেন্টেন্স পেলাম যেটার সাথে আমার পাস্টের কোনো মেমোরি জড়িয়ে আছে। এটা কি করে হয়? ইদার হচ্ছে এই বইয়ের রাইটার জানতো যে আমি এই বইটা এখন পড়বো, আর এই সেন্টেন্সটা আমি এখন দেখবো, আর আমি রিকল করবো পাস্টের সাথে। অথবা যেটা হতে পারে যে আমি যখন পাস্টে কোনো একটা জিনিস ফেস করেছিলাম বা এই সেন্টেন্সটা রিলেটেড জিনিসটা ফেস করেছিলাম, তখন আমি জানতাম যে আমার হাতেই 2024 সালে এসে একটা বই পড়বে যেখানে কিনা এই সেন্টেন্সটা আমি খুঁজে পাবো। জিনিসটা খুবই ম্যাজিক্যাল যদি এরকম হয় আসলেও, কিন্তু আমি জানি না জিনিসটা আদতেও কোইন্সিডেন্ট হয়েছে কিনা। পড়ে শোনাচ্ছি সেই লাইনটা। গড নেভার বার্ডেন্স আস উইথ মোর দ্যান উই ক্যান বিয়ার। আমি এটা আবার রিপিট করতে চাই। গড নেভার বার্ডেন্স আস উইথ মোর দ্যান উই ক্যান বিয়ার। আমি আমার মতো যদি করে এটার যদি একটু মিনিং করতে চাই, সেটা হচ্ছে আমি সবসময় এই কথাটা বলে এসেছি যখন থেকেই আমি এই কথাটা আমার মধ্যে ধারণ করা শুরু করেছি। আমার চারপাশের অনেক মানুষকে অনেক বাজে সময়ে আমি এই কথাটা বারবার করে বলেছি। সেটা হচ্ছে, ঈশ্বর তোমাকে এমন কিছু দেবে না যেটা নেওয়ার ক্ষমতা তোমার নাই। এবং এক্স্যাক্টলি আমি অবাক হয়ে গেলাম এই বইটা পড়ার সময় যে এক্স্যাক্টলি এই লাইনটারই ইংলিশ ট্রান্সলেশন করা হচ্ছে এই বইটাতে। আমি জানি না এই বইটা হয়তো এই লাইনটা আমি যেখান থেকে পেয়েছি উনি হয়তো এই বইটা থেকে পেয়েছে, কিন্তু আমি জানি না, সেটা হয়তো রেয়ার কেস, আবার হতেও পারে। বেসিকলি গল্পটা যেটা, সেটা হচ্ছে আমি তখন কলেজে পড়ি, খুবই ছোট, মানসিকভাবে খুবই ছোট, মন খুব দুর্বল, সহজেই যদি কোনো একটা বিপদ আসে ঘাবড়ে যাই, সহজেই যদি কোনো একটা চ্যালেঞ্জ আসে মুখোমুখি হতে ভয় পাই। এরকম একটা বয়সে খুব বাজে কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানসিকভাবে, শারীরিকভাবে, একাডেমিক লাইফে। তখন কিছু না বুঝতে পেরে যে কি করব, কি করে হ্যান্ডেল করব সব কিছু, আমি হলিক্রসে পড়তাম। তো যেহেতু আমি হলিক্রসে পড়তাম, আমাদের সিস্টাররা যারা ছিলেন তাদের কাছে কাউন্সিলিংয়ের একটা অপশান ছিল। কাইন্ড অফ নট জিনিসটা কাউন্সিলিং, কিন্তু মনের কথা বলার স্পেস একটু পাওয়ার ওরকম একটা জায়গা ছিল। তো আমি নিজের ভেতর আর না পেরে একটা দিন যেটা করলাম, একদিন আমি হচ্ছে সিস্টারের কাছে গেলাম। আমি সিস্টারের নাম মেনশন করছি না, কিন্তু তার ওনার একটা সুন্দর হৃদয় আছে, যে জিনিসটা আমি ওই দিন যদি ওনার কাছে না যেতাম তাহলে হয়তো আমি ফিগার আউট করতে পারতাম না, ফাইন্ড আউট করতে পারতাম না কখনো। তো বেসিকলি ওই দিন আমি এত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিলাম যে আমি বুঝতে পারছিলাম না যে কোন ডিসিশনটা আমি নিব, কি করে নিব, আদতে আমি কোনো ডিসিশন মেক করতে পারবো কিনা। তখন উনি বেসিকলি আমাকে এক গ্লাস পানি দিলেন খেতে, আমাকে শান্ত হয়ে বসতে বললেন। আমি বসলাম, আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কারণ আমি এতটাই হচ্ছে দিশাহারা যে আমার মনে হচ্ছে আমার নিজের ডিসিশন মেক করার কোনো ক্ষমতা নাই। এই দুনিয়াতে আমি এত তুচ্ছ, এই দুনিয়াতে আমি এত ক্ষুদ্র যে সব কিছু আমার উপর দিয়ে মারিয়ে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে উনি আসলে এই ম্যাজিক্যাল কয়েকটা শব্দ আমার কানে আসলে উনি মানে কানের মধ্যে কাইন্ড অফ উনি সুন্দর করে আলতো করে গুজে দিয়েছেন। সে কথাগুলো ছিল যে, তোমার হাতে যে প্রবলেমটা আছে সেটা সলভ করার পাওয়ার ঈশ্বর তোমাকে অলরেডি দিয়ে দিয়েছে। তোমার সৃষ্টিকর্তা তোমাকে এমন কিছু দিবে না যেটা তুমি নিতে পারবে না, যেটা নেওয়ার তোমার ক্ষমতা নাই, যেটা সলভ করার তোমার ক্ষমতা নাই, এমন কোনো প্রবলেম তোমার লাইফে সৃষ্টিকর্তা দিবে না। এখন আমি জানি না এই জিনিসটা আমাকে কেন এত বেশি ট্রিগার করলো সেদিন। আমি এই কথাটা এত দিন ধরে বহন করছি। আমি সেই কলেজ লাইফ থেকে এখন আমার ভার্সিটি লাইফ প্রায় শেষ, বেশ অনেকগুলো বছর কেটে গেছে। আমি আমার ভেতরে এখন পর্যন্ত এই কথাটাকে অনেক সুন্দর করে খুব যত্ন করে ধারণ করছি যে ঈশ্বর আমাদের এমন কোনো বোঝা দিবেন না যেটা বহন করার ক্ষমতা আমার নাই। তো আমাদের এই যে ধৈর্যের পরীক্ষা, এই যে একটার পর একটা বিপদ আসতে থাকে, একটার পর একটা চ্যালেঞ্জ আসতে থাকে, আরও ধৈর্যশীল হতে হয়। তখন মাঝে মাঝে মনে হয় আমি কি ক্যাপাবল এত ধৈর্য ধরতে। তখনই আমার মনে হয় যে এই লাইনটা, এই সেন্টেন্সটা, ওই সিস্টারের বলা এই কথাটা, কিংবা আজকে আমি এই 40 রোজ অফ লাভ এই বইটা পড়ে যখন এই লাইনটা আবার ডিসকভার করলাম, আমার কাছে মনে হয় এই লাইনটা আমার ওই যে মনের ওই বন্ধ দরজাটা যেখানে আমি সুন্দর যত্ন করে রেখে দিয়েছি লাইনটা, এই লাইনটা তখনই করা নাড়তে নাড়তে বের হয়ে এসে বলে, প্রমা আরও ধৈর্য ধরো, আরও হচ্ছে শান্ত হও, তোমাকে ঈশ্বর এমন কিছু দেয় নাই যেটা হ্যান্ডেল করার ক্ষমতা তোমার নাই। অ্যান্ড সারপ্রাইজিংলি, খুবই ম্যাজিক্যালি, এটা এত ম্যাজিকের মতো কাজ করে জানেন। এটা আপনাকে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি দিবে, অন্যরকম একটা সাহস দিবে, এবং আপনি সেই ডিসিশনটা মানে নিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন, যে ডিসিশনটা নেওয়ার জন্য আপনি
অনেক দিন ধরে হাপিত্তেশ করতেছিলেন, অনেক দিন ধরে আপনি মানে আসলে মাথা ঠুকে ঠুকে মরতেছিলেন যে আদতেও আমার দ্বারা এই ডিসিশনটা নেওয়া সম্ভব হবে কিনা। আপনি দেখবেন যে যখনই এই লাইনটা আপনার ভেতর থেকে কড়া নেড়ে আপনাকে সজাগ করে দিবে, আপনি দেখবেন যে আপনি ঠিক ডিসিশনটা ঠিক সময়ে নিয়ে নিতে পারছেন এবং আপনার মধ্যেই ওই ক্ষমতাটা আছে। সাউন্ডস ম্যাজিক্যাল বা সাউন্ডস উইয়ার্ড, যাই হোক না কেন, আমার কাছে আজকে এই দুটো লাইনেই ছিল এই বই থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন লাইনটার সাথে আপনি সামহাউ কানেকশন ফিল করেছেন, কিংবা এই বইটা পড়তে আপনি আগ্রহী কিনা, কিংবা এই বইটা অলরেডি আপনি পড়ে ফেলেছেন কিনা। যদি পড়ে ফেলে থাকেন তাহলে আমি বলবো যে আপনি আপনার জীবনের অন্যতম একটা সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এই বইটার সাথে। কংগ্রেচুলেশনস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।